শোনো, আজ তোমাদের এমন একটা অদ্ভুত বাচ্চার গল্প বলবো যার কথা শুনলে তোমরা রীতিমতো অবাক হয়ে যাবে। এই ছেলেটা নিজের সব স্মৃতি হারিয়ে ফেলেছে, অথচ ওর ক্ষমতা দেখে চারপাশের মানুষগুলো একেবারে হতবাক হয়ে যায়। ও যে কোনো কাজ নিমিষেই শিখে ফেলে, আর যে কাজ মানুষ বছরের পর বছর ধরে চেষ্টা করে ও সেই কাজ তাদের চেয়েও ভালো করে দেখাতে পারে। তো চলো আর দেরি না করে শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা একজন লোককে দেখতে পাই যে তার গাড়িটা প্রচণ্ড গতিতে চালাচ্ছে। তার গাড়িতে ড্যারিল নামের 10 বছরের একটা বাচ্চাও আছে। আসলে একটা হেলিকপ্টার এই লোকটাকে তাড়া করছে, আর সে যে কোনো মূল্যেই এই বাচ্চাটাকে বাঁচাতে চায়। এই জন্যই সে পথের মাঝে ড্যারিলকে নামিয়ে দিয়ে গাড়ি নিয়ে দ্রুত গতিতে এগিয়ে যায়। হেলিকপ্টারটা কিন্তু তখনও লোকটার পিছে ধাওয়া করছে। হেলিকপ্টারে থাকা লোকগুলো আসলে জানে না যে সে ড্যারিলকে রাস্তায় ফেলে এসেছে, তাই তারা গাড়ির পেছনে ধাওয়া করতে থাকে। একসময় লোকটার গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। হেলিকপ্টারে থাকা মানুষগুলো ভাবে ড্যারিল আর সেই লোকটা মারা গেছে, তাই তারা ওখান থেকে চলে যায়। কিন্তু ড্যারিল তখনও জঙ্গলের ভেতরেই ছিল। তাকে ওখান থেকে বেরোনোর একটা পথ খুঁজতে হবে। হঠাৎ তার সামনে একটা বৃদ্ধ দম্পতি এসে হাজির হয়। জঙ্গলের মধ্যে ড্যারিলকে একা দেখে তারা অবাক হয়ে যায়। তারা তাকে অনেক প্রশ্ন করেন, কিন্তু ড্যারিল কোনো প্রশ্নেরই সঠিক উত্তর দিতে পারে না। তাই তারা ড্যারিলকে একটা এতিমখানায় রেখে আসেন। ড্যারিল এখন এতিমখানায়, আর সেখানে গিয়ে দেখে সব বাচ্চারা খেলাধুলা করছে। তারাও ড্যারিলের সাথে খেলতে যায়। তারা ড্যারিলকে খেলার জন্য ডাকে। ড্যারিল বলে, আমি তো জানি না কিভাবে খেলতে হয়। তার কথা শুনে সব বাচ্চারা অবাক হয়ে যায়। এরপর ড্যারিলের মেডিকেল চেক আপ করানো হয়। সে সম্পূর্ণ স্বাভাবিক, কিন্তু তার বাবা মা সম্পর্কে সে কিছুই মনে করতে পারছে না। ডাক্তার বলেন যে তার শর্ট টার্ম স্মৃতিশক্তি হয়ে গেছে, যার কারণে সে তার অতীতের সব কিছু ভুলে গেছে। এরপর একজন অফিসার ড্যারিলকে একটা ফস্টার হোমে নিয়ে আসে, যেটা জয়েস আর তার স্বামী চালান। যতদিন না ড্যারিলের বাবা মাকে খুঁজে পাওয়া যায়, ততদিন তাকে এখানেই থাকতে হবে। জয়েস আর তার স্বামী ড্যারিলকে খুব পছন্দ করেন, কিন্তু অবাক করার মতো বিষয় হলো সে কোনো সামাজিক রীতিনীতির ব্যাপারে মাথা ঘামায় না, আর কিছুই জানে না। এখন তাদের পাশেই থাকা টার্টল নামের একটা বাচ্চা ড্যারিলের সাথে দেখা করতে আসে আর বলে, আমি তোমার সাথে বাইরে যেতে চাই। ড্যারিল তার সাথে যায়। টার্টল তাকে অনেক নতুন নতুন জিনিস দেখায়। এরপর সে ড্যারিলকে তার বাড়িতেও নিয়ে যায়, যেখানে তার বড় বোনও থাকে। টার্টল তার বোনের সাথে কম্পিউটারে সবসময় একটা গাড়ি রেসিং গেম খেলে। সে ড্যারিলকে খেলাটা দেখায় আর বলে, এতে আমার বোনের হাই স্কোর আছে। সে ড্যারিলকে খেলার প্রস্তাব দেয়, আর যখন ড্যারিল খেলাটা খেলে, প্রথমবারের মতো সে টার্টলের বোনের চেয়ে বেশি স্কোর করে ফেলে। এটা দেখে দুজনেই অবাক হয়ে যায় আর বলে, তুমি মিথ্যা বলছো, তুমি আগেও এই খেলাটা খেলেছো। কিন্তু ড্যারিল জানায় সে আগে কখনো এমন খেলা খেলেনি। পরের দিন সে টার্টলের সাথে স্কুলে যায়। সেখানে তাদের ক্লাসের শিক্ষক সবাইকে একটা পরীক্ষা দেন। পরীক্ষার প্রশ্ন পাওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই ড্যারিল তার পরীক্ষা শেষ করে শিক্ষকের কাছে জমা দেয়। শিক্ষক এটা দেখে অবাক হয়ে যান। তিনি বলেন, এর সঠিক উত্তর লিখতে হবে। ড্যারিল বলে, একবার দেখে নিন, আর তাছাড়াও এখানে প্রশ্ন নম্বর 9 ভুল আছে, কিন্তু আমি সেটার উত্তরও সঠিক লিখেছি। শিক্ষক যখন খাতা দেখেন, তখন দেখেন যে তিনি প্রশ্ন নম্বর 9 সত্যিই ভুল লিখেছেন, কিন্তু ড্যারিল তারও সঠিক উত্তর লিখেছে। ড্যারিল প্রতিটি প্রশ্নের উত্তরই সঠিকভাবে লিখেছে। শিক্ষক ড্যারিলের এই ক্ষমতা দেখে হতবাক হয়ে যান, কারণ আজই ড্যারিলের স্কুলের প্রথম দিন। তিনি ড্যারিলকে বলেন যে এর আগে তো তাকে কিচ্ছু শেখানো হয়নি। সব বাচ্চারা শিক্ষকের ওপর হাসতে থাকে, কারণ তিনি প্রশ্নটাই ঠিক মতো লিখতে পারেননি। এখন ড্যারিল যখন স্কুল থেকে বাড়ি ফেরে, তখন জয়েস আর তার স্বামী রিচার্ডসন অর্থাৎ ড্যারিলের পালক বাবা মা তাকে বেসবল খেলতে বলেন, কিন্তু ড্যারিল আগে কখনো বেসবল খেলেনি, তাই সে বেসবল ব্যাট ধরতে জানে না। রিচার্ডসন তাকে সব নিয়ম কানুন শিখিয়ে দেন, আর ব্যাট কিভাবে ধরতে হয় সেটাও বুঝিয়ে দেন। ড্যারিল খুব দ্রুতই সব নিয়ম বুঝে ফেলে। সে বুঝতে পারে
কখন বলটাকে আঘাত করতে হবে। রিচার্ডসন তার দিকে বল ছুঁড়ে দেন আর ড্যারিল একটা দারুণ শট মারে। এটা দেখে রিচার্ডসন পুরোপুরি অবাক হয়ে যান, কারণ তিনি আশা করেননি যে 10 বছরের ড্যারিল এত ভালো শট মারতে পারবে। তিনি ভাবেন এটা হয়তো কাকতালীয় ব্যাপার, তাই তিনি আবার তার দিকে বল ছুঁড়ে দেন। আর এবার ড্যারিল আরো ভালো শট মারে। তার টাইমিং ছিল খুবই নিখুঁত। এটা দেখে রিচার্ডসন পুরোপুরি মুগ্ধ হয়ে বলেন, হয়তো তোমার অতীত জীবনে তুমি একজন বিশাল বেসবল খেলোয়াড় ছিলে। তিনি আরো বলেন, পরের সপ্তাহে আমার বন্ধুর সাথে একটা বেসবল ম্যাচে বাজি ধরেছি। আমি চাই তুমিও আমার সাথে আসো। আমরা ওদের খেলায় হারিয়ে দেব। আর এখন সন্ধ্যায় যে অফিসার ড্যারিলকে রিচার্ডসন আর জয়েসের কাছে রেখে এসেছিলেন, সে তাদের বাড়িতে আসে ড্যারিলের পুরো রিপোর্ট নেওয়ার জন্য। জয়েস বলেন, ড্যারিল একেবারে পারফেক্ট একটা বাচ্চা। ওকে একবার কিছু কাজ শেখালে পরের বার থেকে সেই কাজটা নিখুঁতভাবে করে। ও নিজের পদ্ধতিতে আর নিজের মতো করে কাজ করে। মনে হয় যেন ওর ভেতরে কোনো মেশিন ফিট করা আছে যা সব কিছু নিখুঁতভাবে করতে সাহায্য করে। আমার মনে হয় না যে ওর আমাদের প্রয়োজন আছে। অফিসার বলেন, হয়তো ওর আসল বাবা মা ওকে খুব ভালোভাবে বড় করেছেন, তাই ড্যারিল এমন একটা ছেলে। তোমাদের কাজ বাচ্চাদের দেখাশোনা করা, তোমাদেরও একই কাজ করতে হবে। পরের দিন রিচার্ডসন ড্যারিলকে তার বেসবল খেলায় নিয়ে যান। পথে তিনি একটা এটিএমে থামেন, কারণ তাকে টাকা তুলতে হবে, কিন্তু টাকা বের হয় না। রিচার্ডসন বলেন, হয়তো মেশিনটা খারাপ। ড্যারিল বলে, মেশিন কখনো খারাপ হয় না, আর সে কোনো ভুলও করে না, শুধু মানুষই ভুল করে। রিচার্ডসন চলে গেলে ড্যারিল মেশিনের কাছে যায়। সে কিছু বোতাম চাপতেই টাকা বেরিয়ে আসে। রিচার্ডসন এটা দেখে খুব খুশি হয়ে যায়। তিনি জিজ্ঞেস করেন, এটা কিভাবে হলো? ড্যারিল কোনো উত্তর দেয় না। এরপর সে এটিএম এর আরো অনেকগুলো বোতাম টেপে, যার ফলে রিচার্ডসনের অ্যাকাউন্টে অনেক টাকা ট্রান্সফার হয়ে যায়। তার অ্যাকাউন্টে আগে যে সামান্য টাকা ছিল তা এখন লাখ লাখ টাকায় পরিণত হয়েছে, যার সম্পর্কে রিচার্ডসন কিচ্ছু জানে না। এখন তারা বেসবল ম্যাচ খেলতে পৌঁছেছে। অন্য দল প্রথমে খেলে ভালো স্কোর করে, কিন্তু যখন ড্যারিলের পালা আসে তখন সে এমন সব শট মারে যে সবাই অবাক হয়ে যায়। আর ড্যারিলের কারণেই তারা প্রথম ম্যাচটা জিতে যায়। জয়েসও সেখানে ছিল, যে ড্যারিলের খেলা দেখে অবাক। সে আসলে চায় ড্যারিলকে চিরদিনের জন্য নিজের কাছে রেখে দিতে, কিন্তু যদি তার আসল বাবা মাকে খুঁজে পাওয়া যায় তাহলে সে তাকে দত্তক নিতে পারবে না, কারণ অফিসার তাকে এটাই বলেছিলেন। রিচার্ডসন আর জয়েসের কোনো সন্তান ছিল না। একই সাথে জয়েসের মনে এই ভাবনাও আসে যে ড্যারিল যদি প্রতিটি কাজ করার জন্য এতটাই পারদর্শী হয়, তাহলে ড্যারিলের কেন তাকে প্রয়োজন। এরপর ড্যারিল যখন জয়েসের কাছে আসে, সে জয়েসের কথায় বুঝতে পারে তার মন খারাপ। সে তার বন্ধু টার্টলকে এই কথা বলে। টার্টল বলে, জয়েসের বিরক্তি একেবারেই ঠিক। তুমি প্রতিটি কাজ এত ভালো করে করো যে মনেই হয় না তুমি একটা ছোট্ট বাচ্চা। বাচ্চারা ভুল করে, মজা করে, এমনকি তারা বাবা মাকেও বিরক্ত করে, কিন্তু তুমি এমন কিচ্ছু করো না। আর এখন ড্যারিলের ব্যাপারটা মনে গেঁথে যায়। পরের ম্যাচে সে ভালো পারফর্ম করে না, যার কারণে তার দল ম্যাচটা হেরে যায়। আর যখন রিচার্ডসন কাছে এসে জিজ্ঞেস করেন, তুমি এমন বাজে খেললে কেন, তখন সে বলে, আমি জানি তুমি একজন জুয়ারি। তুমি আমাকে ব্যবহার করে টাকা আয় করতে চাও, তাই আমি এমনটা করেছি। তার কথা শুনে রিচার্ডসন অবাক হয়ে যায়। জয়েস তাকে বোঝায় আর বলে, বাচ্চারা এভাবে কথা বলে না, তোমার কখনো এভাবে কথা বলা উচিত নয়। সে বলে, ঠিক আছে, আজ থেকে আমি আর এভাবে কথা বলবো না। এরপর তারা বাড়ি ফেরে, আর তখনই জানতে পারে যে এতিমখানা থেকে ড্যারিলের আসল বাবা মা তাকে নিতে এসেছে। এটা জেনে তারা দুজনেই দুঃখ পায়, কারণ তারা ড্যারিলের প্রতি খুব বেশি আসক্ত হয়ে পড়েছিল। রিচার্ডসন ড্যারিলের ঘরে যান আর তাকে বলেন, তোমার বাবা মা এসেছেন, তুমি তোমার বাড়িতে ফিরে যাবে, কিন্তু যখনই আমাদের মিস করবে এখানে চলে এসো। পরের দিন ড্যারিলের বাবা মা এসে ড্যারিলকে জিজ্ঞেস করেন, তুমি কি আমাদের চিনতে পারছো না? ড্যারিল বলে, আমার মনে হয় আমি তোমাদের কোথাও দেখেছি, কিন্তু ভালো করে মনে পড়ছে না। জয়েস আর রিচার্ডসন বুঝতে পারেন যে এরা ড্যারিলের আসল বাবা মা। তার স্মৃতি চলে গেছে, তাই সে সবকিছু পরিষ্কার মনে করতে পারছে না। আর এখন এই দুজন ড্যারিলকে বিমানবন্দরে নিয়ে আসে। সেখানে তাদের একটা প্রাইভেট জেট আছে। ড্যারিল সেই বিমানে ওঠে। সে পাইলটকে জিজ্ঞেস করে এটা কিভাবে চালাতে হয়। পাইলট তাকে কিছু কথা বলেন। এরপর ড্যারিল নিজেই বিমান সম্পর্কে এমন কিছু কথা বলে যা শুনে দুজন পাইলটই অবাক হয়ে যায়। এদিকে আমরা দেখি ড্যারিলের আসল বাবা মা নিজেদের মধ্যে কথা বলছে।
যে আমরা বিশ্বাস করতে পারছি না আমরা এত বড় একটা মিশন এত সহজে সম্পন্ন করলাম। এরপর এই দুজন ড্যারেলকে একটা ল্যাবে নিয়ে আসে, যেখানে আমরা জানতে পারি যে ড্যারেল মানুষ নয় বরং একটা রোবট। এই ল্যাবেই তাকে তৈরি করা হয়েছিল। যারা তাকে তৈরি করেছে এই দুজন বিজ্ঞানী তার বাবা মায়ের ছদ্মবেশে জয়েস আর রিচার্ডসনের বাড়িতে গিয়েছিল। তারা ড্যারেলের ওপর সব ধরনের পরীক্ষা করে, কারণ জীবনের প্রথমবারের মতো সে ল্যাব থেকে বাইরে গিয়েছিল। তখন তারা পুরো রেকর্ডিং চেক করে। এটা দেখে তারা অবাক হয়ে যায় যে তার মানবিক অনুভূতি আছে। হাসি, কান্না, কষ্ট সবকিছুই সে অনুভব করতে পারে। একই সাথে সে স্বাদের অনুভূতিও পায়। এটা জানার পর দুজন বিজ্ঞানী সম্পূর্ণ হতবাক হয়ে যায়। তারা যার জন্য সেনাবাহিনীতে এই রোবটটা তৈরি করেছিল তাকে ডেকে বলেন যে এটা বিজ্ঞানের জগতের এক বিস্ময়, কিন্তু সামরিক অফিসার বলেন যে আমাদের এই ধরনের রোবট দরকার নেই। আমাদের যুদ্ধের জন্য এমন মেশিনের প্রয়োজন যা শত্রুর বিরুদ্ধে লড়াইয়ে সাহায্য করতে পারে। ড্যারিল আমাদের কোনো কাজে আসবে না। যদি বাইরের পৃথিবী তার বাস্তবতা জেনে যায় তাহলে আমরা বিপদে পড়ব, তাই তাকে শেষ করে দাও। এটা জেনেও বিজ্ঞানী খুব দুঃখিত হন, কারণ তিনি বোঝেন যে যদি তিনি ড্যারিলকে মেরে ফেলেন সেও মানুষের মতোই ব্যথা অনুভব করবে। আর সেই কারণেই এই গল্পের শুরুতেই যে লোকটা তাকে ল্যাব থেকে বের করে এনেছিল সে চেয়েছিল ড্যারিল একজন সাধারণ মানুষের মতো এই ল্যাব থেকে বেরিয়ে এসে জীবনযাপন করুক। এই কারণেই সে ড্যারিলকে নিয়ে গিয়েছিল, আর এখন এই বিজ্ঞানীও সেটাই চান। তিনি চান ড্যারিল মানুষের মতো বাঁচুক। এই কারণেই তিনি জয়েস আর রিচার্ডসনকে পুরো সত্যটা বলে দেন। তাদের বলেন যে ড্যারিল মানুষ নয় বরং একটা রোবট, কিন্তু সে সম্পূর্ণ মানুষের মতোই। সে প্রতিটি জিনিস অনুভব করতে পারে। আমি চাই না তাকে এখানেই মেরে ফেলা হোক। আমি কোনোভাবে তাকে ল্যাব থেকে বের করে তোমাদের কাছে পৌঁছে দেব। এরপর তোমাদের তাকে রক্ষা করতে হবে। জয়েস আর রিচার্ডসন এটা শুনে খুবই খুশি হন, কারণ তারা ইতিমধ্যেই ড্যারিলকে নিজেদের সন্তান মনে করেন। এখন রাতে সেনাবাহিনীর সাধারণ পোশাকে ল্যাবে আসে এটা দেখতে যে বিজ্ঞানীরা ড্যারিলকে ধ্বংস করেছে কিনা। বৈজ্ঞানিক প্রধান চালাকি করে একটা প্রাণীকে দেখিয়ে বোঝানোর চেষ্টা করে যে তারা ড্যারিলকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছেন, কিন্তু জেনারেল তার কথায় বিশ্বাস করেন না, কারণ তিনি জানেন যে বিজ্ঞানীরা এত সহজে নিজেদের তৈরি জিনিস শেষ করতে পারে না। তাই তারা পুরো সিস্টেম চেক করে। শীঘ্রই তারা জানতে পারে যে ড্যারিলের সিস্টেম এখনো অন আছে, তার মানে সে বেঁচে আছে। কিন্তু তার আগে ড্যারিলের কাছে পৌঁছানোর আগে বিজ্ঞানীরা তাকে নিজেদের গাড়িতে বসিয়ে ওখান থেকে চলে যান। নিরাপত্তা রক্ষাকারী তাদের পিছু ধাওয়া করে, কিন্তু ড্যারিল নিজেই গাড়ি চালিয়ে দ্রুত গতিতে ওখান থেকে বেরিয়ে যায়। পথে তারা গাড়ি পরিবর্তন করে। এরপর আবার বিজ্ঞানীরা গাড়ি চালাচ্ছেন। তাদের সামনে একটা পুলিশের গাড়ি তাদের থামানোর চেষ্টা করে। বিজ্ঞানীরা জানেন যে যদি তিনি গাড়ি থামান তাহলে তাকে গ্রেফতার করা হবে, তাই তিনি পুলিশের গাড়িতে ধাক্কা দিয়ে ওখান থেকে এগিয়ে যান। পুলিশ সদস্যরা গুলি চালাতে বাধ্য হয়, আর সেই গুলি বিজ্ঞানীর গায়ে লেগে তিনি মারাত্মকভাবে আহত হন। যদিও তারা দুজনেই ওখান থেকে পালিয়ে যায়, কিন্তু এখন বিজ্ঞানী মারা যাচ্ছিলেন। তিনি ড্যারিলকে বলেন, আমি তোমাকে সৃষ্টি করেছি, আমি তোমাকে আমার ছেলে মনে করি, কিন্তু এখান থেকে তোমাকে নিজেকে রক্ষা করতে হবে। এরপর বিজ্ঞানী মারা যান। ড্যারিলের জন্য তার মৃত্যু খুবই বেদনাদায়ক ছিল। আর এখন ড্যারিল আবারও সেনাবাহিনীর নাগালের মধ্যে চলে আসে। সেখানে সে অ্যালার্ম বাজিয়ে দেয়। সব সেনারা সম্পূর্ণ অ্যালার্ট অবস্থায় চলে আসে। তারা ভাবে জরুরি অবস্থা চলছে, আর ঠিক সেই মুহূর্তে ড্যারিল ওখান থেকে একটা যুদ্ধ বিমান উড়িয়ে নিয়ে চলে যায়। নিরাপত্তা রক্ষাকারীরা জানতে পারে যে ড্যারিল বিমান নিয়ে পালিয়ে গেছে। তারা রেডিওতে তার সাথে যোগাযোগ করে আর বলে, তোমাকে তাড়াতাড়ি ফিরে আসতে হবে, না হলে মিসাইল দিয়ে তোমার বিমান উড়িয়ে দেব। কিন্তু তার কথায় ড্যারিলের ওপর কোনো প্রভাব পড়ে না। সে ক্যামেরায় চুইংগাম আটকে দেয়। আর এখন সে তার বন্ধু টার্টলকে ডাকে আর বলে, আমাদের বাড়ির কাছে যে লেকটা আছে তাড়াতাড়ি ওখানে চলে এসো। টার্টল বলে, তোমার কি হয়েছে? সে বলে, তুমি বিশ্বাস করবে না। এদিকে সেনারা তাকে লক্ষ্য করে মিসাইল ছুঁড়েছে, যেটা 6 মিনিটের মধ্যে তার বিমানে আঘাত করবে। সে 6 মিনিটের মধ্যেই বিমানে আঘাত হানার কথা ছিল,
কিন্তু তার আগে সে বিমানের সিটটা ইজেক্ট করে ওখান থেকে বেরিয়ে যায়। মিসাইলটা এর সাথে সংঘর্ষে একটা বিশাল বিস্ফোরণ ঘটায়। এদিকে ড্যারিল লেকে এসে পড়ে। সে প্যারাশুট নিয়ে অবতরণ করে কিন্তু পানিতে ডুবে যায়, কারণ সে সাঁতার জানে না। ওদিকে সেনাবাহিনী নিশ্চিত হয় যে ড্যারিল পুরোপুরি শেষ, কারণ এত বড় বিস্ফোরণের পর কেউ বাঁচতে পারে না। এরপর আমাদের টার্টলকে দেখানো হয় যে তার বোনের সাথে লেকের পাড়ে চলে এসেছে। সে দেখে যে ড্যারিল পানিতে ডুবে গেছে। সে তাকে বাঁচানোর জন্য জলে ঝাঁপ দেয়। একই সাথে তার বোন আশেপাশের মানুষের কাছে সাহায্য চায়। তারা ড্যারিলকে জল থেকে টেনে তোলে, কিন্তু অনেকক্ষণ পানিতে ডুবে থাকার কারণে তার জ্ঞান ফিরছে না। সবার মনে হচ্ছে ড্যারিল মারা গেছে, কিন্তু টার্টল বলে সে মরতে পারে না, কারণ সে একজন রোবট। এরপর এখানে দ্বিতীয় বিজ্ঞানী, যিনি ড্যারিলকে তৈরি করেছিলেন, তিনি অন্য বিজ্ঞানীদের সাথে সেখানে আসেন। তিনি জানেন যে সেনাবাহিনী আর তাদের ধাওয়া করছে না, কারণ তারা মনে করে ড্যারিল বিস্ফোরণে মারা গেছে। আর এখন তিনি ড্যারিলের ব্রেনকে নিয়ন্ত্রণ করে আবার তাকে রিঅ্যাক্টিভেট করেন, যার ফলে সে জীবিত হয়ে ওঠে। এরপর তিনি ড্যারিলকে জয়েস আর রিচার্ডসনের কাছে নিয়ে যান, যাতে ড্যারিল একটা পরিবার খুঁজে পায়। ড্যারিলকে ফিরে পেয়ে সবাই খুব খুশি হয়, আর এভাবেই ড্যারিল একটা পরিবার পায়। তার টার্টল নামের একজন বন্ধুও আছে, আর এখন তাদের সাথে সে মানুষের মতোই তার জীবনযাপন করবে। এই হ্যাপি মোমেন্টের মধ্যেই আমাদের আজকের গল্পটা শেষ হয়ে যায়। আশা করি তোমাদের এই গল্পটা নিশ্চয়ই খুব ভালো লেগেছে, আর কেমন লেগেছে সেটা কমেন্টে জানাতে ভুলো না। কিন্তু আজকের মতো এতটুকুই। আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ততদিন সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।